সুপ্রিয় দর্শক, উৎসব আয়োজনে নাটক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। ঈদ এলে আমরা দেখতে পাই 6 দিন বা 7 দিন ব্যাপী উৎসব এবং শুরু হয় নাটকের জোয়ার। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় বেশ কজন নাট্যকার এবং নির্দেশক। আমরা তাদের দৃষ্টিতে এই ঈদ উৎসবকে দেখার চেষ্টা করব। এখানে উপস্থিত আছেন গিয়াসউদ্দিন সেলিম, মাসুদ সেজান, অনিমেষ আইচ, কৌশিক শঙ্কর দাস, আর এই পাশে উপস্থিত আছেন বৃন্দাবন দাস, পান্থ শাহরিয়ার, সাগর জাহান এবং শফিকুর রহমান শান্তনু। কেমন আছেন আপনারা? আসলে এই প্রশ্নটা করার কারণ এইটা যে ধরেন আপনারা নিজেরাও মোটামুটি এর মধ্যে প্রস্তুত যে এই যে 6 দিনব্যাপী 7 দিনব্যাপী উৎসব এবং 600-700 নাটক প্রচারিত হয় বলা হয়। আমরা একটা হিসাব করে দেখেছি যে যদি আমাদের চ্যানেলগুলোতে স্বাভাবিকভাবে যে নাটক, টেলিফিল্ম এবং ফিল্ম প্রচারিত হচ্ছে সেটা ধরলে আমাদের এখানে দেখা যায় 530 থেকে 700 নাটক, টেলিফিল্ম, ফিল্ম প্রচারিত হয়। এই আলোচনা আমরা যাব। তার আগে আমরা একটু জানতে চাই যে আপনাদের এখনকার ব্যস্ততা কী নিয়ে, ঠিক এই দিনটা না, যে আপনার এখনকার স্বাভাবিক ব্যস্ততা কী নিয়ে। গিয়াসউদ্দিন সেলিম। মানে এই সময়ে আমি আসলে আমার সিনেমা নিয়ে আসলে ব্যস্ত আছি, যে আমার সিনেমার কাজ প্রায় শেষের দিকে। ওইটার পরবর্তী শুটিং টুটিং এগুলো নিয়ে, এডিটিং, ডাবিং, হোয়াটএভার ইট ইজ। মাসুদ সেজান। আমি নতুন সিরিয়ালের কাজ শুরু করছি, সেটা নিয়েই আসলে প্রস্তুতি চলছে আমার। আর চলিতেছে সার্কাসের কাজ তো চলছে। আচ্ছা, চলিতেছে সার্কাস আপনি যে করলেন, আপনি কি জানতেন যে আমাদের আশেপাশে এইভাবে সার্কাস চলতে থাকবে? এক ধরনের জানা থেকেই তো করা আসলে। হ্যাঁ, অনিমেষ আইচ। আমার তো এই ছবি রিলিজ হবে খুব শীঘ্রই। এটার ব্যস্ততা স্বাভাবিকভাবে টেলিভিশনে যেহেতু কাজ করি, টেলিভিশনের কাজ তো চলবে। হ্যাঁ, আর অভিনয় করছেন কয়টা নাটকে? একটা তো। আচ্ছা, কৌশিক শঙ্কর দাস। ঈদের কাজ নিয়ে তো ব্যস্ততা ছিলই, নতুন একটা সিরিয়ালের পরিকল্পনা করছি, আর আবার নতুন আরেকটি ঈদ আসছে, সেটার জন্য পরিকল্পনা চলছে, আর পাশাপাশি উপস্থাপনা, সেটা তো আছেই, শখের কাজ। বৃন্দাবন দাস, আপনার ব্যস্ততা কী নিয়ে? লেখা, লেখালেখি। আচ্ছা, এখন কি লিখছেন? সিরিয়াল ধারাবাহিকভাবে। আমরা সেটাতে আসছি, কারণ আমাদের সিরিয়ালগুলো নাকি এখন কেউ দেখছে না। এখন নাকি ভারতীয় চ্যানেলের সিরিয়াল এবং পাকিস্তানি চ্যানেলের সিরিয়াল জনপ্রিয়। আমরা আসছি। পান্থ শাহরিয়ার। সিরিয়ালের ব্যস্ততা, সাথে যেটা করছি আমি মঞ্চের জন্য একটা স্ক্রিপ্ট করছি। আচ্ছা, সেটা নিয়ে এই মুহূর্তে একটু ব্যস্ত। সাগর জাহান। ঈদের কাজ করলাম, আর নতুন করে যুক্ত হয়েছে আমার সাথে সিরিয়ালের কাজ। আগে কখনো এইভাবে সিরিয়াল করিনি, এখন সিরিয়ালও লিখতে হচ্ছে, ডিরেকশন দিতে হচ্ছে। শফিকুর রহমান শান্তনু। ঈদের কাজগুলো তো শেষ করলাম, এখন আবার পুরনো ধারাবাহিকগুলো নতুন করে লেখা শুরু হচ্ছে, আর নতুন কিছু ধারাবাহিক কথা চলছে। আচ্ছা, আমরা যদি আপনাদের কাছে জানতে চাই যে টেলিভিশন নিয়ে আপনাদের প্রথম এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল? যেমন আমরা ছোটোবেলায় দেখতাম যে আরেকটা বাড়িতে যে টেলিভিশন দেখছে, দরজার ফাঁক দিয়ে দেখছে, একটা মাটির উঠানে একটা টেলিভিশন সবাই দেখছে। আমাদের এক রিলেটিভ ছিলেন, উনি একবার ইনস্টলমেন্টে টেলিভিশন কিনে নিয়ে আসতেছিলেন, আসার পথে ছিনতাইকারী সেই টিভি নিয়ে যায় এবং তারপর তিনি বসে বসে 1 বছর সেই ইনস্টলমেন্ট দিয়েছিলেন। টিভি নেই। হ্যাঁ, তার টিভি নাই। এখন আমরা একটু জানতে চাই, বৃন্দাবন দা, আপনার টেলিভিশন দেখার প্রথমকার এক্সপিরিয়েন্স কেমন? আমি যখন প্রথম টেলিভিশন যন্ত্রটা দেখি তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। আচ্ছা। আমাদের এলাকায় তখন ইলেকট্রিসিটি গেল এবং একটা সাদা কালো টেলিভিশনে একজন ধনাঢ্য ব্যক্তি কিনে নিয়ে আসলেন, শৌখিন। তো টেলিভিশনটি সাদা কালো, সম্ভবত 14 ইঞ্চি থেকে 18 ইঞ্চির বেশি না। প্রথম দিন সাউন্ড নাই, শুধু ছবি আসতেছে। ওটাই দেখার জন্য হাজার হাজার জনতা, তার বেলকুনিতে, দোতলার বেলকুনিতে সেট করা হাজার হাজার জনতা দাঁড়িয়ে আছে। এটা প্রতিদিন প্রায়, পরে উনি টেলিভিশন কিনে এখন পালাতে পারলে মাসে প্রতিদিন এসে টেলিভিশন হয়ে গেল জনগণের। দিবি না কেন একটা টেলিভিশন লাগা এবং ফ্ল্যাগ ওঠা পর্যন্ত চলতো। আচ্ছা, নাইস। আমরা খুব মনে হচ্ছে, হ্যাঁ জি, আপনারা শুনে সাদা কালো টেলিভিশন তো আমরা তো খালি চোখে তো সব রঙিন দেখছি, রাইট। তো টেলিভিশনের ভিতরের লোকগুলো কেন সাদা কালো? তাদের গায়ে কোনো রং নেই কেন? পোশাক আশাকে রং নেই কেন? এই কথাটা আমি নাকি খুব জিজ্ঞেস করতাম আমার মাকে, বাবাকে। এটা আমার মাথায় খুব ঘুরতো, কারণ আমি আশেপাশে তো সব রঙিন দেখছি। আপনি গার্জিয়ানদের কি পেন দিয়েছেন তখন থেকে? না, এটা আমার এখনো মনে আছে, কারণ আমি যে প্রথম বাসায় সোফা কেনা হলো, আমি তখন বাবাকে যে বললাম সোফা কিনেছি, এইবার যদি একটা টেলিভিশন কিনা হলে তাহলে আমরা বড় লোক হয়ে যাবো। আমার প্রথম টেলিভিশন দেখার এক্সপিরিয়েন্স হচ্ছে যে 76 সালে। এটা মোহাম্মদ আলী আর লেরি হোমস অর সামথিং, হ্যাঁ, ওনারা বক্সিং হবে এবং মোস্তফা মিয়া, ওনার কাঠের গোলা আমাদের বাসার পাশে। তো এই বক্সিং উপলক্ষে উনি পাড়ায় প্রথম টেলিভিশন আসলো এবং আমরা পুরা সবাই ভিড় করলাম দেখার জন্য। মোহাম্মদ আলী আর অন্য কেউ, মানে নাম মনে নাই। তখন ফেনীতে আসলে এটা তো অনেক উঁচা এন্টিনা দিয়ে থালা বাটি লাগিয়ে কিছু দূর দেখা যায়, ঝিরঝির একটা দুটা ঘুষি টুসি দেখি, আর কিছু দেখি না। ওইটাই দেখার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমার একটা ছোট আছে। সাগর জাহান। আমার জন্ম চকবাজার,
তখন ওই যে এই শুরু মনে পড়ে যেটা $6 মিলিয়ন ম্যান, স্পাইডারম্যান এগুলো হতো আগে। তো তখন উড়ার ট্রাই করতাম, তো উড়ার ট্রাই করতাম মানে নিজেই দৌড়াদৌড়ি করতাম আর এরকম করতাম। তো একটা পর্যায়ে শুনলাম যে এক ধরনের, আপনারা খেয়েছেন কিনা জানি না, মানে বা খেয়েছেনও, ওই একটা গোল গোল চকলেটের মতো পাওয়া যেত, ওইটার বক্সের ভেতরকার ছবি থাকতো উড়ার অথবা $6 মিলিয়ন ম্যান। তো আমি ভাবতাম এগুলি খেলে বোধহয় উড়া যায়, টেলিভিশন তো দেখছি উড়ে, এগুলি খেয়ে খুব উড়ার চেষ্টা করতাম। এটা হচ্ছে প্রথম টেলিভিশন দেখার। ওরার রেজাল্ট কি হয়েছিল? কিছু না, খামাখাই পড়ে যেতাম। না, শান্তনু। আমার কাছে তো টিভি মানে হচ্ছিল যে আনন্দ, যে আম্মু বলতো যে সন্ধ্যায় 1 ঘন্টা পড়লে আর রাত্রে 1 ঘন্টা টিভি দেখতে দিব। তো তখন ম্যাকগাইভার খুব পছন্দের ছিল, ম্যাকগাইভারের ছুরিটা আমরা খুঁজতাম। আচ্ছা। যে এক বন্ধু ম্যাকগাইভারের ছুরিটা কোনোভাবে সংগ্রহ করছিল, তা আমরা সবাই মানে ইসে ছিলাম যে কিভাবে ওর ছুরিটা আমরা নেওয়া যায়। হ্যাঁ, আপনি কিন্তু বাচ্চা ছেলে, তাই না? ম্যাকগাভি তো হ্যাঁ, আমি বোধহয় এখানে সবচেয়ে বাচ্চা বলে কনিষ্ঠ। করা যাবে না। আপনি বলেন, আপনারটা শুনে আমরা মাসুদ সুজানে যাব এবং অন্য প্রসঙ্গে যাব। জন্য ভয় ভয় অনিমেষ আই। টেলিভিশন আমাদের তো হচ্ছে, আমি তো আমার জন্ম হয়েছে আপনার অবৈধ আসলেন রামকৃষ্ণ মিশন রোডে। তো ওইখানে আমাদের টেলিভিশন ছোটোবেলায়, একদম ছোটোবেলা যখন, তখন বাড়ি এলাকাবাসী টেলিভিশন ছিল। এবং আমার একটা মনে আছে যে রক্তগরবী রিটেলিকাস্ট হয়েছিল সম্ভবত। আচ্ছা। এবং আমি এটা দেখে বলছিলাম সাঁওতালের নাচ, ভয়ঙ্কর ভয় পেয়েছিলাম, যে আমি এটা দেখে অসম্ভব ভয় পেয়েছিলাম। মানে আমার কাছে তখন তার রক্তগরবী কিংবা কোনো কিছু বোঝবার ক্ষমতা ছিল না। তো ওইটা দেখে মনে হয় ভয়ের কারণ কি ছিল? এই যে পাহাড়, গুহা, মানে ওইটা তো আমাদের শিশুর মনে তো আর এইরকম ভিজুয়াল সাধারণত আমরা দেখি না। আমরা তখন খুব টেলিভিশন নাটক কিংবা, আমি খুবই ছোট ছিলাম, মানে হয়তো এইটুকু পর্যন্ত গ্রহণযোগ্যতা, ছায়াছন্দ গ্রহণযোগ্য, কিন্তু এইটা কি রক্তগরম। পরে কি মোস্তফা মনোয়ার স্যারকে আপনি এটা শেয়ার করেছিলেন? না, ওস্তানা স্যারকে শেয়ার করার মতো দৃষ্টতা হয় নাই, মানে এত সাহস নাই আমার। মাসুদ সুজান। আমার সাথে বৃন্দাবন দার অনেক মিল আছে এই জায়গাটায়, যে আমিও আমাদের পাড়া থেকে আরও পরে একটা পাড়ায় টেলিভিশন আসলে প্রথম, সাদা কালো, ওই 14 ইঞ্চি। তো তখন বিটিভিতে সপ্তাহে একটা ছবি দিত, ছায়াছবি। ওই দিন বিশেষ করে পুরো গ্রামের মানুষজন মানে এক হয়ে, পুরো মানে উঠোনে ওই টেবিলের উপরে চেয়ার, চেয়ারের উপরে টিভি, ওই রকম করে মানে পার্টি টাটি বিছিয়ে দিত। হ্যাঁ, এবং ওই ভদ্রলোক মোটামুটি ভালো ছিলেন, ওই মুড়ি টুড়ির ব্যবস্থা করতেন, চায়ের ব্যবস্থা করতেন একদিন। হ্যাঁ, এইরকম একটা উৎসব মুখর ইয়েতে আমার প্রথম টিভি দেখাটা শুরু হয়। আসলে আমি চলে আসতাম দেখতে, এবং বিশেষ করে ওই সময় মনে আছে আমার বিটিভিতে অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে একটা অনুষ্ঠান খুবই জনপ্রিয় ছিল, এবং আমার হয়তো মানে কিছুই বুঝতাম না, ওই মুভি অফ দ্য উইক ইংলিশ ছবি দেখাতো, আমরা বলতে মুভি অফ দ্য বি, ইংলিশ ছবি দেখাতো। তখন আমার মনে আছে যে টাইম মেশিন নামে একটা মুভি দেখিয়েছিল। আমি মানে কিছুই হয়তো মানে বুঝি না আসলে ব্যাপারগুলো, যে কিভাবে কি হচ্ছে, কিন্তু খুব মুগ্ধ হয়ে দেখতাম, মানে কি হচ্ছে এখানে আসলে, সেটাই এক ধরনের মুগ্ধতা ছিল। আচ্ছা, এখন যদি প্রশ্ন করি যে সেই টেলিভিশন চ্যানেলের বা সেই টেলিভিশনের এখনকার আকর্ষণ কতটুকু আছে, সেটা তো আমরা পান্থসার কিন্তু শুরু করব, কিন্তু তার আগে একটু বলি যে এখন মানে সাধারণত বলা হয় যে রাস্তা দিয়ে একজন হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে একজন কারেন্ট চলে গেছে, একজনের পায়ে আটকে আরেকজন পড়ে গেছে, পড়ে উঠে যে পড়েছে সে উঠে বলছে, হ্যাঁ তুমি জানো কাকে ফেলছো, আমি তো টিভি চ্যানেলে কাজ করি। তখন নিচেরটা বলতেছে আমিও তো। এখন এতই টেলিভিশন চ্যানেল এবং এতই কর্মী, এবং চারদিকেই সব জায়গায় শুধু টেলিভিশন চ্যানেল। একটা বিয়ের অনুষ্ঠান হলে বা একটা জন্মদিন অনুষ্ঠান হলেও দেখা যায় যে 15-20টা ক্যামেরা ঘুরছে। পান্থসারিয়ার, আপনার কাছে এখন টেলিভিশন চ্যানেলের আকর্ষণ কতটুকু? আকর্ষণ কমেছে, সত্যিই কমেছে। সেটার কারণটা হচ্ছে যে ওই যে এতক্ষণ যে আলাপ হচ্ছিল সব কিন্তু বিটিভি কেন্দ্রিক, বা ওই সারা সপ্তাহে একটা ফিল্ম দেখানো হবে বা নাটক দেখা, ও যেমন বলছিল এটা করলে পড়ালেখা করলে ওটা দেখতে পাবে। এখন তো এত অজস্র চ্যানেল এবং রিপিটেডলি একই জিনিস হচ্ছে, মানে খুব বেশি ভিন্নতা পাওয়া যায় না কাজগুলোর মধ্যে। আচ্ছা, যার জন্য এখন মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এরকমই তো আকর্ষণটা আসলে কোথাও যে কমে গেছে টেলিভিশনের, এবং আমার ধারণা যে সাধারণ লোকের কাছেও সেটা কমেছে। আচ্ছা, তাহলে একটা পয়েন্ট আছে, মানে মানে আমাদের অনেক কিছু করার স্কোপও এখন নাই, মানে বাইরে যাওয়ার পরিবেশ বা একটা এন্টারটেইনিং কোনো জায়গা নাই। মানে আমি তো ধরুন একদিকে পজিটিভ জায়গায় আছি যে যাই হোক, মানে কাজ সেরে এসে বাসায় ফিরে মানুষ টিভিটা একটু দেখে। মানে এখন আমাদের চারপাশে যে অস্থিরতা, সব ধরনের অস্থিরতার মাঝে টিভিটা দেখে তাও একটু এন্টারটেইন করে। ধরেন টিভি দেখার মানে হচ্ছে যে আমাদের চ্যানেল তা না, মানে অনেক কিছু দেখা যায়। মানে আপনি বলতে চাচ্ছেন আপনার কাছে টেলিভিশন চ্যানেলের আকর্ষণটা এখনো আছে, কিছুটা আছে, থাকবেই। গিয়াসউদ্দিন সেলিম, আপনার কাছে এখনকার টেলিভিশন চ্যানেলের আকর্ষণ কেমন মনে হয়? খেলার চ্যানেল তো আমার খুব ভালো লাগে। ওকে, মানে আমি খেলা হলেই, মানে স্পেশালি ক্রিকেট
বাংলাদেশের ক্রিকেট হলে তো কথাই নেই। টেলিভিশন আমি এখনও দেখি, এবং এই যে জিওগ্রাফি চ্যানেল আর অ্যানিমেল প্ল্যানেট দেখি তো। আচ্ছা, এখন যদি আমরা আমাদের বাংলাদেশের চ্যানেলে ফেরত আসি, ধরেন আমাদের এখানে দেখা যায় যে 6 দিন বা 7 দিনের ঈদ আয়োজনে 530 থেকে 700 নাটক প্রচারিত হয়। এখন আমরা যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা কি ঈদ আয়োজনে নাটক দেখেন, কৌশিকদা? আমি এমনিতেই খুব টেলিভিশন দেখি। দেখি না? দেখেন, হ্যাঁ, আচ্ছা, সারা হ্যাঁ, বছর হ্যাঁ। ধরেই খুব টেলিভিশন দেখি, মানে সব ধরনের। আপনি গেল ঈদের আয়োজনে কয়টা নাটক দেখেছেন? যতগুলো দেখা সম্ভব আসলে। আমি একটা তালিকা করি পত্রিকায় দেখে যে এই নাটকগুলো আমি দেখতে চাই, আমি একটা আলাদা কাগজে চ্যানেল, সময় ও নাটকের নাম লিখে রাখি। আচ্ছা, এটা কারণ কি? আপনি কি ভেতর থেকে তাগিদ কারণ অনুভব করেন যে নাটকটা হ্যাঁ, দেখার? দুটো কারণ। একটা নাকি হচ্ছে কোনো আমি কাজ এই আছে? জগতে কাজ করছি, কাজে অন্য কি কাজ হচ্ছে সেটা দেখার একটা চেষ্টা, এবং সেই সাথে নিজের বিনোদনও একটা ব্যাপার। এটুকু বিনোদনেরই তো খোরাক, নাটকগুলো তো আমাদের বিনোদনের খোরাক, তাই না? যে অনুষ্ঠানই হোক, শুধু নাটক নয়, বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হচ্ছে, অনুষ্ঠানটা না দেখলে তো আমি প্রথমত বিনোদিত হচ্ছি না, দ্বিতীয়ত হচ্ছে দর্শকদের জন্যই তো অনুষ্ঠানগুলো তৈরি করা। আমি একজন দর্শক হিসেবে যদি সেটা না দেখি তাহলে তো পারপাসটা সার্ভড হলো না। সো এই দুটো কারণে দেখি। তো টেলিভিশন আমি এমনিতেই দেখি, কিন্তু ওই যেটা আপনারা বলছিলেন যে মুগ্ধতা শব্দটা আমার খুব পছন্দ হয়েছে, ওই মুগ্ধতাটা আসলে চলে গেছে টেলিভিশনের অনুষ্ঠান থেকে। অনিমেষ, আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি গত ঈদে ঈদ আয়োজন যে 6-7 দিন হতো, আপনি নাটক দেখতে পেরেছিলেন বা দেখেন? আমি দেখতে হয়েছে, কারণ একটা পত্রিকায় ঈদের পরবর্তীতে লেখার কথা থাকে যে লিখতে হবে ঈদে কেমন কি। আমি সেটা এছাড়াও আমি নাটক দেখতে পছন্দ করি, কারণ আমি বিশ্বাস করি যে আমাদের টেলিভিশনের নাটকগুলো এখনো স্টিল অনেক ভালো। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, আমাদের ভালো কাজগুলো হারিয়ে যাচ্ছে, অনেক বেশি পরিমাণ প্রোডাকশন দিতে হচ্ছে, যে কারণে আসলে আমাদের অনেককেই কাজ করতেছে। যে আসলে কৃষি কাজ করতে হবে, এখন তো তাই এক নাটক বানাই চল, মানে আমি বলছি এরকম যে এখন হচ্ছে, কিন্তু আমাদের একটু আইডিয়ায় আমাদের একটু পিছিয়ে গেছে আমরা। যেমন আপনি যদি আগের দিনের নাটক দেখেন, যে নাটকের নামগুলো কত সুন্দর ছিল, দক্ষিণের জানালা, তারপরে এরকম বিবিধ আইডিয়াস। এবং আপনি যদি আগের ছবিও দেখেন, যে আগে আপনি যদি আজ থেকে আলমগীর কবিরের যদি আপনি এখানে সীমানা পেরিয়ে দেখেন, কিংবা মহানগর দেখেন, আমাদের টেলিভিশন নাটকের আইডিয়াগুলো এখন হয়ে গেছে কি, এখন হয়েছে যে আমি খুবই আপনাদের দিকে তীর ছুঁড়ে বলছি যে আমিও যখন নাটক স্টার্ট করি 2002-3 দিকে, তখন আমি দেখেছি যে প্রত্যেকটা টেলিভিশনে একটা শিক্ষিত প্রোডাকশন, মানে একটা ছিল, একটা টিম না, আমি বলবো যারা করতো প্রোগ্রাম প্রোগ্রাম হেড ছিল। আপনারা নির্বিঘ্নে আমাদের দিকে তীর ছুঁড়তে না, আমি বলছি সেটাও কমে গেছে, আমাদেরও মেধার সংখ্যা। এখন আমরা তো স্ট্রেট বলেই দেওয়া হয় কমেডি নাটক লাগবে, এইটার মধ্যে থাকবে রিয়াজ ভাই আর মোশাররফ করিম। তো এখন নতুন যে ছেলেটা আসছে আজকে, একদম যে ছেলেটা, ওকেও তো একদিন মোশাররফ করিম হতে হবে, ওকে তো সুযোগ দিতে হবে। কিন্তু আমি ইদানিংকালে লক্ষ্য করছি লাস্ট 4-5 বছর ধরে আমাদের একটি অত্যন্ত মানে চ্যানেল থেকে হয়তো মার্কেটিং টিম এখন ডমিনেট করে অনেক বেশি, যে ভাই এইটা হলে চলে, এটা দেখতে চায় দর্শক কি দেখতে চায় সেটা দর্শক তো বলবে না, সেটা আমরা তো মেকাররা, আমরা টেলিভিশন যারা কর্তৃপক্ষ, তারা কিন্তু সেটাকে আমরা সার্ভ করবো যে এইটা আমাদের নাটক দেখছে না মানুষ। গরম ভাত অথবা একটি নিচক ভূতের গল্প, কিংবা সেলিম ভাই হারানের নাচ জামাই, কিংবা অসংখ্য নাটকের কথা দর্শক তৈরি করাটাও তো আমাদের দায়িত্ব। দর্শক যেটা দেখতে চায় বলে আমরা যা দেখাচ্ছি আসলে তা না, আবার দর্শক দর্শক দেখতে চায়। আমি একটু অনিমেষের সাথে যোগ করতে চাই, যে যোগটা হচ্ছে টেলিভিশন স্পেশালি ঈদের নাটকগুলোর সময় দর্শক টিভি সেটের সামনে বসে, যে কি ওরা এন্টারটেইন হতে চায় এই 5-6 দিন 7 দিনে। তো এতদিন ধরে ঈদের নাটক যেভাবে চলছে, আমজাদ হোসেন সাহেব থেকে শুরু করে গত বছর পর্যন্ত, কিন্তু লাস্ট 2-3 বছর দেখা যাচ্ছে যে টেলিভিশনের ঈদের নাটক আর টেলিভিশন কোম্পানিগুলোরও হাতে নাই, এগুলো এজেন্সির হাতে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, কারণ এজেন্সি ওরা আবার ডিসাইড করে নিচ্ছে যে আচ্ছা আমরা এক্সক্লুসিভ অমুক অমুককে এক্সক্লুসিভ নিব, অমুক অমুক আর্টিস্ট দিয়ে করাবো, ঠিক আছে, ওরাই সব ডিসাইড করে ফেলতেছে। একটা কনসোর্টিয়ামের মতো, কিন্তু বিজ্ঞাপনদাতা, টেলিভিশনের মার্কেটিংয়ের লোকেরা, এবং মানে সব মিলায় একটা এই বিষয়টা আলোচনা আসছে। যদি আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে করি, ধরেন যে আসলে এই যে 7 দিন ব্যাপী উৎসব বা 6 দিন ব্যাপী উৎসব, এইটা কতখানি প্রয়োজনীয় শান্তনু? আমি মনে করি খুবই এটা প্রয়োজন আছে। আচ্ছা, কারণ আমাদের তো আসলে বিনোদনের একটা বিশাল দরকার, আমাদের আর মানে জাতি হিসাবেই আমরা বিনোদন প্রিয়, তো সেই জায়গা থেকে এটার প্রয়োজন আছে। এবং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের ঈদের নাটকগুলো যখন হয়, দেখা যায় যে অনিমেষ দা যেরকম বললেন যে কিছু শিল্পীকে বাছাই করা, তো আমার মনে হয় কি শিল্পীর বাছাইটা না করে বিষয়টা বাছাই করা উচিত।
আগে ছিল সেটা। গল্পে বৈচিত্র্য আগে সেটাই আলাদা। ছিল। সেভাবেই তো মানে শুরু idea হয়েছে। থেকে- শুধু idea প্রেম, থেকে আমরা তারপরে 2 জন বা implementation 3 জন যাওয়া। শিল্পীর মধ্যে শুধু প্রেম নিয়ে আটকে আছি। আমি শান্তনুর কথাটা শুনলাম, কিন্তু আমি সাগর জাহানকে এই প্রশ্নটা আবারও করতে চাই যে আপনি মনে করেন কিনা যে 6 দিন বা 7 দিন ব্যাপী উৎসবে ঈদকে উপলক্ষ করে দরকার আছে? আপনি কি মনে করেন? আমি অবশ্যই মনে করি দরকার আছে, মানে মানুষ ঈদে নাটক দেখে, এইটাই বাস্তব কথা। আমি অনেক নাটক দেখা ট্রাই করি। আমি ওই উদাহরণটা বলি যে গতবার অনিবাসদের একটা নাটক আমি দেখতেছিলাম, আমি জানিও না তার নাম। আমার নাটকটা বুবনের বাসর রাত বা এমন একটা নাটক দেখতে দেখতে নাটকটা আমার এত ভালো লাগছে যে শেষ পর্যন্ত আমি ওয়েট করছিলাম যে আমাকে যে আসলে দেখতে হবে কার নাটক কে বানিয়েছে, পরিচালনা, হ্যাঁ। কার বানানো, এত ছোট ছোট হিউমার এবং শেষে এসে ছোট্ট একটা মেসেজ। হ্যাঁ, মানুষ এমনি বসে গেছে, আমি বসে গেছি, আমার ফ্যামিলি বসে গেছে। আমি ফোনও দিছি তাকে। আমার ভাল লাগে এইভাবে নাটক দেখতে, কিভাবে যে এন্টারটেইন থাকবে, ছোট্ট একটা মেসেজ থাকবে। নাটক দেখানোর একটা বিষয় আছে, আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে আপনার কথা থেকে স্পষ্ট যে ভালো যে কোনো কিছু হোক, কেউ না কেউ সেটা মনে রাখে এবং দেখে। আমাদের দেশের নাটক অনেক সমৃদ্ধ, অনেক স্ট্রং, এখনো অনেক ভালো নাটক হয়। নাটক দেখানোর প্রক্রিয়াটার সাথে জড়িত আপনারা ওতপ্রোতভাবে। আপনি নাটক কার কাছ থেকে কিনবেন, কিভাবে কিনবেন, সেটারই তো নমুনা করে দেন। তখনই চলে আসে বাজেটের প্রশ্ন, তখন চলে আসে এই যে আর্টিস্ট বাছাইয়ের প্রশ্ন। তো একটা ছেলেকে যদি বলা হয়, বা এজেন্সিও প্লাস এজেন্সি কথা ছিল, যদি বলাই হয় এই আর্টিস্ট পাবা এত টাকা, 2 দিনে শ্যুট করবা, তাহলে নাটক ভালো হবে। তাহলে আমরা এখানে বসে বসে বলবো যে হ্যাঁ নাটক কেন ভালো হচ্ছে না, প্রশ্ন করবেন না, এজেন্সির থ্রুতে তো আমরা অনেক ভালো নাটক এজেন্সি পাই। না, আপনারাও চ্যানেল, আপনারা কি সবাইকে ভালো বাজেট নাটক দিচ্ছেন বা প্রিভিউ থেকে বলতেছেন যে নো এই নাটক চলবে না? উত্তেজিত হন না, ঈদের মধ্যে জি জি ঈদের মধ্যে উত্তেজিত হন না, একটু ঠান্ডা কুল উত্তেজিত হয়ে যাচ্ছে আমরা। মাননীয় আচ্ছা, সংসদ আমাদের আমি পান্থ সাহার পয়েন্টটা বড় বৃন্দাবন দাস, রাম। আপনারা কি মনে করছেন যে 6 দিন ব্যাপী 7 দিন ব্যাপী উৎসব দরকার আছে? সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট মানে কি? খালি কমেডি? নো, প্রত্যেকটা চ্যানেল থেকে বলে দিচ্ছে কমেডি নাটক নিয়ে আসেন। কমেডি একমাত্র এন্টারটেইনমেন্ট? না, সেটা তো ধরেন একটা জায়গা থেকে যখন চ্যানেলগুলো দেখে যে কোন নাটকের দর্শক বেশি, কোন নাটক সহজে দর্শকের সঙ্গে কমিউনিকেট করে। এখন নিঃসন্দেহে আপনার ধরেন একটা হাসির নাটক সহজে কমিউনিকেট করে যেখানে একটা ভাবনার বিষয় আছে। এটা তো আপনার যে কোনো জরিপেই দেখা গেছে যে আপনি একটা মানুষ 4 মিনিটের পর সে কিছু দেখে না, সে শুধু তাকিয়ে থাকে, কিন্তু কমেডি তাকে অনবরত হ্যামার করতে থাকে। সেই কারণে দর্শকের সেলটা ভালো হয়, সেই কারণে হয়তো চ্যানেলগুলো চায়। কিন্তু ওইটাও একটা দায়িত্ব আপনি যেটা বলছেন। ধরেন আমরা ধরে নিচ্ছি যে আমাদের 6-7 দিন ব্যাপী উৎসব আমাদের দরকার আছে, আমাদের চ্যানেলগুলো প্রপার ওয়েতে যাচ্ছে। এখন যদি তারপরে আমাদেরকে শুনতে হয় যে আমাদের চ্যানেল কেউ দেখে না, ভারতীয় চ্যানেল জনপ্রিয় হচ্ছে, পাকিস্তানি ধারাবাহিকও এখন জনপ্রিয়। ফাওয়াদ খান নামে একজন অভিনেতা আছেন, তিনি এখন বেশ জনপ্রিয় আমাদের বাঙালিদের মধ্যে। ইউটিউবে পাকিস্তানি ধারাবাহিকগুলো আমাদের দেশের গৃহিণীরা, আমাদের দেশের টিনেজাররা দেখছে। এটা কি আপনারা জানেন, অবগত? কৌশিক শঙ্কর দাস, আমি খালি একটা কথা বলতে চাই, আমরা শুধুমাত্র কিন্তু আমাদের তরফ থেকে কথাগুলো বলছি যে চ্যানেলের সাথে আমাদের বনিবনা হচ্ছে না, বা আমরা কি লিখছি সেটা প্রপারলি আমরা দেখাতে পারছি না। দর্শকদের কথা কিন্তু আমরা কেউ বলছি না। এটা আসলে কে ঠিক করবে? চ্যানেল ঠিক করবে, পরিচালক ঠিক করবে, নাকি একজন লেখক ঠিক করবে, নাট্যকার ঠিক করবেন যে দর্শকরা এটা দেখবেন বা দেখবেন না? হ্যাঁ, তো কাজে দর্শকরা কি দেখবে, দর্শকরা কি দেখুক, দেখার পরে দর্শকরা সিদ্ধান্ত জানাক যে আমরা এটা পছন্দ করেছি বা করিনি। কাজে 6-7 দিনের ব্যাপারটা তখনই জাস্টিফাইড হবে বলে আমার মনে হয় যে যখন দর্শকদের কাছ থেকে আমরা ফিডব্যাকটা পাবো। আসলে এই যে অমুক নাটক দেখে, এইটার জাজমেন্টটা কে করে? এক্স্যাক্টলি আর এক্স্যাক্টলি আমরা একটা প্রবণতা আমাদের জাতিগতভাবেই বোধহয় জনগণের জন্য করছি, জনগণ চায়। এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে যে এই যে আপনারা বলছেন 7 দিন 6 দিন অনেক নাটক, এখন আবেদন আছে কিনা, ব্যাপারগুলো আপেক্ষিক। একটা প্রবাদ আছে, ঢের মাছে বিড়ালও কাঁটা বাসে। বিড়াল তো মাছের কাঁটা খায়, সেই বিড়ালও যখন মাছ অনেক দেওয়া হয় না, তখন সে কাঁটা ফেলে দিয়ে মাছ কাঁটা বেছে মাছ খাওয়ার চেষ্টা করে। তো ব্যাপারটা হয়ে গেছে আমাদের বিনোদন তো একটা ক্ষুধা, তো ক্ষুধার তুলনায় সাপ্লাই এত দিচ্ছি খাদ্য, মানে ওইটা বদহজম হয়ে যাচ্ছে। ওই জায়গাটাকে আমাদের হাত দিতে হবে যে আসলে কে নির্ধারণ করছে যে কে জনপ্রিয় আর্টিস্ট, কে জনপ্রিয় রাইটার, কে আমি কি আপনার বক্তব্যের সাথে সম্পূরক বক্তব্য একটা দিতে পারি? এখন আমাদের এজেন্সি বিষয়ে যেটা আমি বললাম, একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ধরুন এখন থেকে 10 বছর আগে আমরা যখন একটা নাটক প্লেসমেন্ট করতাম চ্যানেলে, তখন কিন্তু প্রচার হওয়ার পর স্পন্সর কোম্পানি বলতো যে আপনি একটা ভুল তথ্য আমাদের দিয়েছেন, এই নাটকটা ভালো না, বা ওই নাটকটা ভালো, পরবর্তী সময়ে এইটা দেবেন, বা ওই লেখকের নাটক ভালো, এটা আমরা স্পন্সর করতে চাই।
গিয়াসউদ্দিন সেলিম ভাই এই কারণে প্রসঙ্গটা বলেছেন যে যদি যিনি বিচার করবেন তিনি নিজেই যদি সাপ্লায়ার হন তাহলে জাজমেন্টটা কোত্থেকে আসবে? প্রিসাইসলি, একদম। মাসুদ সেজান, আপনার অভিজ্ঞতা কি? চ্যানেলগুলো এখন যে সিস্টেমে চলছে এখানে 7 দিন বিনোদন দিয়ে ওই যেটা বললেন যে বদহজম হয়ে যাচ্ছে, এটা আমি নিশ্চিত। এবং কি দিচ্ছে আসলে, মানে তারা তো আসলে তাদের স্বার্থে দিচ্ছে। টেলিভিশন তো আর গণমাধ্যম, গণমাধ্যমের তো দায়িত্ব আছে, গণমাধ্যমের একটা মানে লক্ষ্য থাকা উচিত। কারণ গণমাধ্যম মানে কিন্তু শুধুই ওই মুদির দোকানের মতো মানে ব্যবসা করা না, এখন হয়ে গেছে শুধু মানে মুদির দোকানের মতো ব্যবসা হয়ে গেছে মানে টেলিভিশনগুলো, যে এখানে কতগুলো বিজ্ঞাপন ঢোকানো যাবে। আগে যেটা হতো যে একটি নাটকের, যে নাটকটি ভালো, সেলিম ভাইয়ের নাটক ভালো, সেলিম ভাইয়ের নাটকে বেশি বিজ্ঞাপন পড়ছে, সেই বিজ্ঞাপনটার বেশি রেট হচ্ছে। এখন কি থোক বিজ্ঞাপনে চলে গেছে সবাই। হোয়াই? তাহলে মানে আমি ভালো নাটক নির্মাণ করছি, এটা আমি কীভাবে প্রমাণ করব? অনিমেষ ভালো নাটক বানাচ্ছে, এটা কীভাবে প্রমাণ করবে? কে প্রমাণ করবে? কোনো ভালো নাটক এবং খারাপ নাটকের মধ্যে কোনো পার্থক্য এখন আর নাই। এই জাজমেন্ট যখন দেখেন, থাকবে না, আপনার সঙ্গে আমি একটু যুক্ত করি। এখন থেকে 10 বছর আগে বা 8 বছর আগে, 7 বছর আগে বা গত 10 বছরেই বাংলা ভিশনে প্রচারিত ভালো নাটকগুলোর বেশিরভাগই এজেন্সির থ্রুতে দেওয়া। এখন তাহলে আমরা কোন জায়গায় বলবো? তো তারা তো তখন ভালো নাটকে আমাদের দিতেন। তাহলে আমরা যদি আপনাদের প্রশ্ন করি যে নাটকটা আসলে কার হাতে, মানে গিয়াসউদ্দিন সেলিম ভাই, নাটকটা আসলে সফল হওয়াটা কার হাতে? নাট্যকার, নির্দেশক, পরিবেশক নাকি প্রচারক? এমনি যদি এটার ওভারঅল একটা সাধারণ প্রশ্ন আমাকে করে থাকো, তাহলে আমি বলবো নাটক সফল হওয়ার জন্য প্রথমে দরকার নাট্যকার, তারপরে দরকার একটা ওই নাট্যকারের যে জমিনটা তৈরি করে দিল ওটা চাষাবাসের জন্য একটা ঠিক ডাইরেক্টর, এবং ডাইরেক্টর ডিসাইড করবে কে কে আসলে অ্যাক্টিং করবে, হ্যাঁ, এবং তারপরে আসলে ওইটা একটা ভালো নাটক হিসাবে হতে পারে আর কি। কিন্তু এটা তো উল্টা প্রক্রিয়ায় আসে, যে প্রথমে প্রডিউসার বা টেলিভিশন অথবা যে স্পন্সর বলে দিল যে অমুক অমুককে নাম, তারপরে নাট্যকার ওই দুজনকে মাথায় রেখে একটি গল্প লিখলো, এবং তারপরে ওই দুজন কার সাথে ভালো বিহেভ করবে, ওই গুরুত্বপূর্ণ আর্টিস্ট দুজন, সেরকম একটা ডাইরেক্টর ঠিক করো, তারপরে তুমি ওইটা সাপ্লাই করো। তো এই ভঙ্গিতে আসলে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আচ্ছা, আমাদের আলোচনার এই পর্যায়ে আমরা আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে আপনারা প্রত্যেকে আমাদের যতগুলো টেলিভিশন চ্যানেল আছে প্রত্যেকটার একটা দুইটা করে দুর্বলতা এবং একটা দুইটা করে শক্তির কথা বলবেন। এখন তার আগে আমরা একটা বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি বিরতিতে, ফিরে এসে কথা বলবো আমাদের এই প্রিয় নাট্যকার এবং নির্দেশকদের সঙ্গে। যাচ্ছি একটা বিরতিতে। সুপ্রিয় দর্শক, উৎসব আয়োজনে নাটক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় কয়েকজন নাট্যকার এবং নির্দেশক। আমরা কথা বলছিলাম তাদের সঙ্গে ঈদ আয়োজন প্রসঙ্গে। আমাদের এখানে উপস্থিত আছেন গিয়াসউদ্দিন সেলিম, মাসুদ সেজান, অনিমেষ আইচ, কৌশিক শঙ্কর দাস, আর এই পাশে উপস্থিত আছেন বৃন্দাবন দাস, পান্থ শাহরিয়ার, সাগর জাহান এবং শফিকুর রহমান শান্তনু। বিরতিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন ছিল যে আপনারা চ্যানেলের দুর্বলতা কি মনে করেন? এতগুলো চ্যানেল, আমাদের কি কি জিনিস আমাদের খারাপ হয় এবং কোন কোন বিষয় আমাদের শক্তি, এটা আমরা শুনতে চাই। আমরা এই পাশ থেকে শুরু করি। বৃন্দাবন দাস। কিছু কিছু চ্যানেল বৈচিত্র্যগুলো করে যে শুধুই হাসির নাটক দেয় না, যেমন আপনাদের চ্যানেল, এটা বললে আবার মনে হবে যে আমি আপনার চ্যানেলে কাজ করার জন্য আপনার গুণগান করতেছি, সেটা না। আপনার হাসির নাটক এবং আমার প্রত্যেক বছর একটা করে সিরিয়াস নাটক প্রচারিত হয়। এই যে বৈচিত্র্য, যেটা অনিমেষও বলতেছে, এটা কিন্তু আমাদের আগে থেকে ঠিক করা না, মানে বৃন্দাবন দা বলবে এটা কিন্তু ঠিক করা ছিল না, তাই না? এটা আমি সেটাই দর্শক নিশ্চয়ই জাজ করবে। আমি যদি আমার কথা দর্শক নেবে না যদি আমি মিথ্যা তথ্য দিয়ে, ভুল তথ্য দিয়ে থাকি। তো সেই যে একটা খুব জরুরি। হ্যাঁ, হাসির নাটক দেখবে, হাসি নাটক দেখবে না কেন? আবার করুণ রসও যে মানুষের ভালো লাগতে পারে, এটাও তো আমরা মাথা মধ্যে আপনি বলতে যাচ্ছেন যে বিষয় নির্বাচনটা একটা চ্যানেলগুলোর দুর্বলতার অংশ, যে আসলে কোন চ্যানেল কোন সময় কোন ধরনের নাটক দেওয়া উচিত সেটা চিন্তা করেন। পান্থ শাহরিয়ার, আপনার কাছে কি মনে হয় আমাদের চ্যানেলগুলোর দুর্বলতা কি কি? প্রথম দুর্বলতা ওটাই যে বৈচিত্র্যের অভাব। মানে আমরা এই যে একটু আগে কথা হলো 700-800 নাটক, খেয়াল করে দেখুন যে সবগুলো নাটক কিন্তু একই রকম কাছাকাছি। 700-র মধ্যে যদি 70টা নাটক আলাদা হয় তাও হয় না বোধহয়, যদি 25টা হয় তাহলে দাঁড়ালো না কিছু। 700 নাটকের মধ্যে 25টা নাটক আলাদা, আর 675টা একই রকম নাটক, যদি নাটক দিয়ে বলি। আর দর্শক হিসাবে তখন মনে হয় যে কি ওই একই জিনিস দেখছি। এইটা দুর্বলতা। বরঞ্চ চ্যানেলের যেটা পাওয়ার হতে পারে, যেটা একটু আগে উনি বলছিল, গণমাধ্যম একদম লোকের সবার কাছে চলে যায়, তারা কিন্তু রুচিটা বদলাতে পারে।
আমরা রুচি নষ্ট হয়ে যাচ্ছে বরং কিছু চ্যানেলের কারণে। সাগর জাহান, আমি ওরা শেষ কথা বললাম, রুচিটা বদলানোর দায়িত্বটাই যদি ঠিকঠাক মতো আমরা সবাই নিতাম তাহলে হয়ে যেত। মানে এতগুলো চ্যানেল, এত বাজেট, এত কিছু, এই বদলানোর প্রক্রিয়াটা শুরু করেন আপনারা। শান্তনুর কাছে একটু শুনে আসি যে আমাদের চ্যানেলের দুর্বলতা আর কি। একটা আমাদের তিনজনের কথা থেকে আসছিল যে বিষয় নির্বাচন, আমরা শুধু রম্য নাটক, রম্য ইয়েতে যাচ্ছি, আমাদের এখানে সিরিয়াস বা অন্যান্য যে ক্যাটাগরির নাটক আছে সেগুলো বাদ পড়ছে। আর আমার কাছে যেটা মনে হয়, আমি আশা করি বা আমরা যারা নাট্যকার তারা আশা করি, সেটা হচ্ছে যে প্রতিটা চ্যানেলেই ঈদের আগে তারা কিন্তু ডিরেক্টরদের ডাকা হয় বা ডিরেক্টরদের তারা ডাক পাঠান যে এই ডিরেক্টরদের নিয়ে আমরা আমাদের এবারে ঈদের আয়োজনটা সাজাবো। আমরা আশা করি কি যে আমরা নাট্যকাররাও যেন এই ডাকটা পাই। কারণ এখন হচ্ছে কি ডিরেক্টরও যে ডাক পায় না, এখন সব হয়ে আসে। আচ্ছা আপনি অহিনাজিল হয় বলতে চাচ্ছেন। কিন্তু এই ডাকটা যদি আসতো, একটা মেল বন্ধন তৈরি হতো চ্যানেলের সাথে। আপনাদের ডাকে না, কিন্তু আপনি ডাকলে কোন কোন বিষয়ে পরামর্শ দিতেন যে এই করেন এই করেন, সেটাকে শুনতে চাই। যখন একজন নাট্যকার যাবেন, উনি কিন্তু ওই একটা নাট্যকারের যে স্বাধীনতাটা, সেই স্বাধীনতাটা কিন্তু আমার মনে হয় যে আরো বেশি ভাবে কমিউনিকেশন বা আমাদের কাছাকাছি থাকাটা জরুরি, প্রত্যেকের পরামর্শ শেয়ার করার এটা ক্ষেত্রে। কিন্তু সবসময় ছিল, গত 2 বছর কিন্তু এটা হচ্ছে না, কমেছে। কৌশিক শঙ্কর দাস, আপনার কি মনে হয় চ্যানেলগুলোর দুর্বলতা কি? সবাই একটা পেলাম বিষয় সিলেকশন, একটা পেলাম যে যোগাযোগটা কম নিয়ে বলছে যে কমেডির প্রতি বেশি আগ্রহ থাকে চ্যানেলে। কমেডি কিন্তু একটা সার্বজনীন আবেদন আছে, সারা পৃথিবীব্যাপী কিন্তু কিন্তু এই কমেডির উপর ধরনের বিষয় একটা সিলেকশন করলেই কি 6 দিন ব্যাপী উৎসব সাকসেসফুল হয়ে যাবে? 7 দিন ব্যাপী অবশ্যই না, উৎসব অবশ্যই সাকসেসফুল না। হবে? আমরা তো মানটা ধরে রাখতে পাচ্ছি না, এক্স্যাক্টলি মানটা তো কিছুতেই ধরে রাখতে পাচ্ছি না। এই কারণে 6-7 দিনের অনুষ্ঠান, আমি সেটাই প্রথমে বলেছিলাম, জাস্টিফাইড কিন্তু তখনই হয় 6-7 দিনের আয়োজন যখন দর্শকরা এটা পছন্দ করেন। দর্শকরা কিন্তু মানহীন কোনো কিছুই আপনার পছন্দ দর্শক করবে হিসেবে না। আপনার কি মনে হয় যে কোন দিকটা ঠিক করলে আমাদের, আপনি দর্শক হিসেবে এই যে আমাদের বিষয় পছন্দ বৈচিত্র্যের ব্যাপারে যেটা পান্থদাও বারবার বলছিলেন যে আমরা একই জিনিসে ঘুরপাক খাচ্ছি, নাটক। শুধুমাত্র নাটকই কেন হবে? ঈদের অনুষ্ঠানের মূল আকর্ষণ শুধুমাত্র নাটক কেন হবে? কেন চ্যানেলগুলো বিভিন্ন ধরনের বিষয় নিয়ে ভাবতে পারছে না, গেম শো করতে পারছে না বা হোয়াটএভার, আই ডোন্ট নো, এটা চ্যানেলের ক্রিয়েটিভ সেকশনের কাজ, আমার কাজ। দেখেন আপনার নাটকটা মনে হচ্ছে এখন অনেক সহজ, আর কি সহজ উপায় একটা কিছু পাওয়া যাবে, এয়ার টাইমটা ভরা যাবে। কমেডি নাটক হলে তো আরো, কিন্তু এখানে আমি একটু আত্মপক্ষ সমর্থন করি, সেটা হচ্ছে আপনার নাটকে কিন্তু বেশি খরচ, আমার গেম শো থাকে, আড্ডা থাকে, তাহলে আলোচনা কেন থাকে। চ্যানেল এটা করছে? বেশি খরচ করে কেন দুর্নামের ভাগীদার হচ্ছে? আমি তো বুঝতে পারছি না। আর কি বলতে চাচ্ছেন আপনি? আর এজেন্সির ভিত্তিক যে নাটকের কথা আমরা বলছিলাম, আমরা সবাই বেশ এজেন্সিকে এটা অলওয়েজ নিয়ে আমরা নেগেটিভ ভাবে দেখছি, সেটা না, কিন্তু এজেন্সি বা সরবরাহকারী হিসেবে যদি আমরা ধরি, আমরা আসলে কিভাবে দর্শকের চাহিদা পূর্ণ করতে পারি। অনিমেষ আইচ, আপনার কি মনে হয়? আপনি তো শুরুতে বলেছেন যে আপনি ভালো কথা বলবেন, কোনো খারাপ কথা বলবেন না। এখন আমাদের চ্যানেলগুলোর দুর্বলতা আসলে কি? আমরা কিভাবে দর্শকদের কাছে পৌঁছাতে পারবো? আমাদের চ্যানেলগুলোর প্রধান দুর্বলতা হচ্ছে তারা এক না, তারা ঐক্যবদ্ধ না। কেউ ঐক্যবদ্ধ হয়ে যদি তারা তথ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে, প্রথম কাজ হচ্ছে আমাদের ইন্ডিয়ান সিরিয়াল বন্ধ করা। প্রথম, মানে আপনি ঈদের মধ্যে আপনি দেখবেন আমাদের ঈদেও আপনার 40% 50% ভিউয়ার। কিন্তু আমি আপনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করি এই জায়গাতে। অনেকে আমাকে বলেছেন যে একজন বাংলাদেশি পৃথিবীর যেখানেই থাকেন না কেন, তিনি প্রথমে বাংলাদেশি চ্যানেল দেখতে চান। যখন তিনি বিরক্ত হন বা দেখতে পান না, তখন তিনি অন্য দেশের বাংলা চ্যানেল দেখতে চান। যখন সেটাও পান না, তখন তিনি অন্য দেশের চ্যানেল বাধ্য হয়ে দেখেন। এখন এই 6 দিন কিন্তু আমাদের দর্শক, 7 দিন কিন্তু আমাদের দর্শক অপেক্ষা করে বাংলাদেশের চ্যানেল দেখার জন্য। তারপর তারা বিরক্ত হচ্ছে। আপনার কি মনে হয় সেটা? তারপর আমি আমার নিজের চোখে দেখা যে তাদের কন্টিনিউটি মিস হয়ে যায়। এই সিরিয়ালে যে চলছিল অমুক বউ যে প্রেগনেন্ট হলো, এখন বাচ্চারা হলো কি হলো না, সে ফাঁকে একটু দেখে আসে। ঈদের নাটকের মাঝখানে নেশা এমনভাবে ঢুকে গেছে, তাহলে সেই নেশাটা আমরা কেন দিতে পারছি না? সেই নেশাটা দিতে পারবেন, এটা তো চলছে, এটা চলমান প্রক্রিয়া, এটা তো একটা চলমান প্রক্রিয়া। আমার যেটা মনে হয় যে বিজ্ঞাপনটা একটা বড়, আসলে যে যাই বলুক না কেন, যে এই যে ধারা, মানে বিজ্ঞাপনটা যে শুরু হচ্ছে এবং কখন শেষ হবে, এটা বোধ একটা মানে সিস্টেমে আসা উচিত, বোধ হয় টাইমিংটা বোধ হয় ঠিক করে দেওয়া উচিত। বিজ্ঞাপন তো দিতেই হবে, বিজ্ঞাপন দিবে, তা নাহলে কিভাবে চলবে চ্যানেল? কিন্তু সেটাই যে মানে কখন শুরু হয়ে কখন শেষ হবে। এবং দেখেন যে গত 2টা ঈদ থেকে বোধহয় একটা প্রবণতা শুরু হয়েছে চ্যানেলগুলোতে যে বিরতিহীন নাটক, অল্প বিরতিতে, এবং দর্শক কিন্তু পাচ্ছে সেখানে তারা। হ্যাঁ, তার মানে কি যে আমরা বিজ্ঞাপনের জন্য কিন্তু নাটক দেখছি, এটা কিন্তু ট্রু। আর একটা যেটা সংকট, যেটা আমার কাছে মনে হয়েছে যে 7 দিনের অনুষ্ঠান কিংবা সবকিছু মিলিয়ে ওই যে ভুল মানুষের হাতে চলে গেছে অনেকখানি। মানে চ্যানেলগুলোতে, মানে 2-1টা চ্যানেল ছাড়া, আগে আমি একটা সময় এনটিভির মোস্তাক কামাল সৈয়দ, ওনার প্রতি মানে শ্রদ্ধা রেখেই বলছি যে একটা সময় আমার খুব মানে বিরক্ত লাগতো। আমি যখন প্রথম সিরিয়াল করতে গেছি সেখানে এম ইন লাইফ, তখন উনি গল্পটা কি হচ্ছে, কাস্টিংটা কি হচ্ছে, এই জায়গাটা কি হবে, ওই জায়গাটা কি হবে,
আমার এক ধরনের বিরক্ত লাগতো, তখন খুব বিরক্ত লাগতো, তখন বিরক্ত যে লাগতো। কেন এত প্রশ্ন করছেন, কেন এত প্রশ্ন করছে। এখন কিন্তু আমার মনে হয় যে ওই রকম মানুষ আরো অনেকগুলো দরকার। দরকার। এবং একটু যুক্ত করছি, আমি একটু যুক্ত হচ্ছি, আমরা এজেন্সি করছি, কিন্তু এটা কিন্তু পৃথিবীব্যাপী। আপনি যদি পৃথিবীব্যাপী যত রকম টিভি সিরিয়াল এবং এই টিভি প্রোডাকশন আছে, সবখানে কিন্তু এজেন্সি কাজ করে। আপনি ইন্ডিয়াতে যদি যান, আপনি আমেরিকায় যদি যান, আপনি কোয়ান্টিকো হ্যাঁ, দেখেন, সব জায়গায় তো agency এজেন্সি involved, মিন্স কিন্তু আমি agency- বলছি না শুধু সেটা বিক্রি বাট্টার জন্য। এজেন্সি মিন্স হচ্ছে যে আমি একটা কোম্পানি, আমি অমুক, আমি শামীম শাহেদের বাংলা ভিশন, আমি বৈশাখী টিভি, আমি নাটক প্রোভাইড করব, আমি ডিরেক্টর থেকে শুরু করে সব আমি দেখবো। সেখানে হয় কি, বাইরের একটা চ্যানেলে হয় কি, সেই এজেন্সিতে অফিস থাকে ঠিকঠাক মতো, ওর এখানে আর্ট ডিরেক্টর থাকে, ওর এখানে সেটের লোক থাকে, ওর এখানে ক্রিয়েটিভ সুপারভিশনের লোক থাকে, সব লোক মানে থাকে। একটা এজেন্সি তখন একটা প্রোগ্রাম ডিপার্টমেন্টের মতো কাজ করে। একটা ডিরেক্টর জন্য প্রেশার। আজকে আমাকে বাংলাদেশ রেলওয়ের একটা পারমিশন নিতে হবে, আমার জন্য কিন্তু প্রেশার, আমি একা মানুষ দৌড়াবো একটা সেই স্ট্যান্ডে। এজেন্সিগুলো কিন্তু সেইটা grow করা উচিত। এজেন্সিগুলো হচ্ছে ওই মানের কিনা, শিল্প। তারা আমাদের শিল্প চর্চাটা শিল্পটা জানে কিনা। ভেতরে থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে হেল্প করছে কিনা। আচ্ছা, আমরা আমি সেলিম ভাইয়ের কাছে একটু এই প্রসঙ্গে যেতে চাই, যে সেলিম ভাই একটু আগে বলছিলেন যে আপনি ভুল প্রফেশনে এসেছেন, আপনার মনে হয় না, সেটা কেন? আমি ওইটা বলবো না, আমি তোমার উত্তরটা দেই হ্যাঁ, যে হ্যাঁ। দুর্বলতা আমার কাছে 3টা মনে হয়। প্রথমটা হচ্ছে যে যদি এখানকার মেজর টেলিভিশন আমি যদি 10টা ধরি, আমি সব কটার লোগো উঠাই দিলাম, লোগো রাখলাম না, টেলিভিশনগুলো চললো, কোনটা কি টেলিভিশন বোঝা যাবে না, রাইট, সেম কাট সেম এটাই হচ্ছে মানে নিজস্ব আইডেন্টিটি বা এটা একটা দুর্বলতা। একটা সাইন নাই। এটা একটা দুর্বলতা। 2 নম্বর দুর্বলতা লাগে যে এনারা দীর্ঘমেয়াদ, মিডিয়া ব্যবসা দীর্ঘমেয়াদী একটা ব্যবসা। এনারা আমার ধারণা যে খুবই নগদ, যা পাই হাত পেতে নেই, বাকির খাতা শূন্য, এইরকম একটা মনোভঙ্গি আছে যে কত তাড়াতাড়ি আমি আসলে লাভ করে নিব, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই টেলিভিশনগুলোর, এটা আমার লাগে। আর 3 নম্বর দুর্বলতা যে ওনাদের লড়াই করার ক্যাপাবিলিটি নাই বিজ্ঞাপন এজেন্সির সাথে। এই 3টে হলো দুর্বলতা। আর সবলতার জায়গা বলবো যে অনেক সস্তায় প্রচুর দক্ষ শ্রমিক এখানে আছে। রাইট, রাইট, ধন্যবাদ, ধন্যবাদ। এখন আপনাদের কাছে আমাদের তাহলে প্রশ্ন এটা থাকবে, আমরা শেষ পর্যায়ে চলে আসছি প্রায়, যে আসলে আমাদের গন্তব্য কী, আমাদের কী করণীয়। কারণ আমরা কিন্তু দেখতে পাই যে আপনারা যারা এখানে বসে আছেন, আমাদের প্রিয় নাট্যকার, প্রিয় ডিরেক্টর। কারণ আমরা যদি গিয়াসউদ্দিন সেলিম বলি, মাসুদ সেন বলি, অনিমেষ আইচ বলি, কৌশিক শঙ্কর দাস বলি, শান্তনু বলি, সাগর জাহান, পান্থ সারিয়ার, বৃন্দাবন দাস, নামের উপরে নাটক বিক্রি হয় মার্কেটিংয়ের ভাষায়, এবং নামের উপরে আমরা নিশ্চিন্ত হয়ে একটা প্রোডাকশন ছেড়ে দিতে পারি। এখন সেই জায়গাতে আমাদের আসলে গন্তব্য কোন দিকে, সেটা আমরা জানবো, তার আগে একটা বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, উৎসব আয়োজনের নাটক অনুষ্ঠানে আবারও স্বাগতম। আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় কজন নাট্যকার এবং নির্দেশকের সঙ্গে। আমাদের এখানে উপস্থিত আছেন শফিকুর রহমান শান্তনু, সাগর জাহান, পান্থ শাহরিয়ার, বৃন্দাবন দাস, আর পাশাপাশি এই পাশে আছেন কৌশিক শঙ্কর দাস, অনিমেষ আইচ, মাসুদ সেজান এবং আমাদের সবার প্রিয় গিয়াসউদ্দিন সেলিম। তো আমাদের গন্তব্য কোথায় আমরা একটু জানতে চাই, বৃন্দাবন দা। আসলে গন্তব্য আমাদের হাতে নাই, গন্তব্য চলে যাচ্ছে, ঠেকাইতে হবে। সেটার আলোচনার মধ্যেই আসছে যে কীভাবে, সেটা সবগুলোই আছে। আসলে সেই কাজটা শুরু হচ্ছে না। কিন্তু যেটা আমি মনে করি যে একটা জিনিস, যে যেই করুক নাটক, যেই নিক, কথা হচ্ছে যে একটা যদি বেঞ্চমার্ক থাকতো, যে আমরা কমেডি হোক, হাস্যরসাত্মক হোক, সিরিয়াস হোক, আমরা ভালো নাটক নেব, সেটা ভালো নাটকটা আমরা গ্রহণ করব, খারাপটা আমরা নেব না, রিজেক্ট করব। এই জায়গাটা যদি থাকতো, তাহলে এমনিতেই অনেক মেকার ঝরে পড়তো, তথাকথিত মেকার। আমি মেকার ঝরুক সেটা চাই না। আর যেটা হচ্ছে যে আমাদের টেলিভিশন চ্যানেলগুলো যত তাড়াতাড়ি করা যায়, আর্টিস্ট তো আর তত তাড়াতাড়ি তৈরি করা যায় না, ডিরেক্টরও তত তাড়াতাড়ি তৈরি করা যায় না, রাইটারও তত তাড়াতাড়ি তৈরি করা যায় না। এই জন্য এই সমস্যাটা হচ্ছে যে অনেক কোয়ান্টিটি বাড়তেছে, কোয়ালিটি কমতেছে। এটা হচ্ছে আমার ধারণা। আর ভালো কাজ যেটা হচ্ছে যে হ্যাঁ, কমেডি হোক, কিন্তু কমেডি কি হচ্ছে? সেটাই, হাসির নাটক হচ্ছে না। সেই বিষয়টা আমার হচ্ছে কথা, কিনা, ভাত হ্যাঁ। খাই রেগুলার, সমস্যা নাই। ভাতের চাউলটা যদি প্রপার থাকে, ভাত খেতে সমস্যা নেই। ওর মধ্যে যদি আখরিওয়ালা চাউল দিয়ে ভাত দেবো তো খাইতে পারবো না, ব্যাপারটা হয়ে গেছে এখন তাই। যা হাসি, ভাত খাই রেগুলার, সমস্যা নেই, ভাতটা যেন প্রপার চাউলের হয়, সুন্দর ভাত হয়, সেটা হচ্ছে না। সেইটা দেখা খুব জরুরি। আখরি বাঁচাটা আপনাদের দায়িত্ব, আখরিটা বেচে ভালো ভাতগুলো জি নেন। জি। এখন দেখেন, আমাদের এই প্রশ্নটা আপনাদের কাছে যাচ্ছি শেষ পর্যায়ে, কিন্তু এইটুকু আমরা বলে নিই। ধরেন আমরা দেখতে পাচ্ছি যে এখন থেকে 5 বছর আগে বা 10 বছর আগে যেই টাকায় একটা নাটক বিক্রি হতো, সেই বিক্রি পরিমাণটা কিন্তু অনেক কমে গেছে।
কারণ বিজ্ঞাপনের রেট কমে গেছে, আর্টিস্টদের অনারাম বেড়ে গেছে, প্রোডাকশন কস্ট বেড়ে গেছে। আবার তাহলে সেই জায়গায় এই গ্যাপটা পূরণ করবে কে? এই কথাগুলো কিন্তু আসে। পান্থ শাহরিয়ার, আপনার কি মনে হয় আমাদের গন্তব্য কোন দিকে? প্রথমত মনে হয় যারা নাটক কিনছে তারা নাটক কিনুক, যারা বানাচ্ছে তারা নাটক বানাক, যারা লিখছে তারা নাটক লিখুক। আমরা সবাই ওই অনেক আগে আমরা এটা আড্ডা মারতাম, ফুটেজ হয়ে যাচ্ছে, সব নাটক হচ্ছে না। সো এখন যেহেতু সব নাটকের লোক, আমরা এখানে নাটক করাটা খুব জরুরি। আর যেটা একটু আগে আপনি বলছিলেন যে এই 8 জনের নামে মার্কেটিংয়ের ভাষায় বিক্রি হয়, জি, সো এত বড় ইন্ডাস্ট্রি যেখানে 18টা চ্যানেল আছে এন্টারটেনমেন্ট, সেইখানে কতজন নাট্যকার, কতজন নির্দেশক হওয়া উচিত? হ্যাঁ, আমি বললাম যে এই 8 জন তো অবশ্যই, এবং এর বাইরেও কিন্তু আরো অনেক ভালো নির্মাতা এবং So, সেইটা তৈরি রচয়িতা হতে আছেন। কিন্তু একদিনে তৈরি হয়ে যায়নি। যে সময়টা দিয়েছে, সময়টা যেটা অনিমেষ বলছিল, একটা দীর্ঘমেয়াদী ব্যবসা, সেটা চ্যানেলগুলো না ভেবে যে এখনই একে নিয়ে আসছি, এখনই একে অভিনেতা বানিয়ে দিচ্ছি, বা এখনই একে দিয়ে নাটক লিখিয়ে ফেলছি, একে নির্দেশনা দিচ্ছি, সেটা করলে আরও আমরা পেছাতেই থাকবো। রাইট। সাগর জাহান, আপনার কি মনে হয় আমাদের গন্তব্য কোন দিকে? গন্তব্যর কোন দিকে তার আগে আমার মানে গত কিছুদিন একটা জিনিস আমি সব জায়গাতেই বলছিলাম যে আমাদের একটা শব্দের ঝামেলা পড়ে গেছি, সেটা হচ্ছে জবাবদিহিতা। এখানে কোনো জবাবদিহিতা আমি দেখছি না। ধরেন এই যে নাটকের বিজ্ঞাপন কতগুলো যাবে, এত যেতে পারবে না, জবাবদিহিতা নাই। আপনি নাটক কতগুলো নেবেন, কিভাবে নেবেন, কি যাচাই করে প্রিভিউ করে নেবেন, নাই। আর্টিস্ট বা আমরা আমাদের সেটে আসি, যখন আমরা একজন আর্টিস্ট যে যার মতো করে আসলেন, টাইম মতো আসলেন না, কোনো জবাবদিহিতা নাই। আপনি কিভাবে নাটক বানাবেন, কটা ঢুকবেন, কয়টা নাটক শেষ করে বের হবেন, নাই কোনো জবাবদিহিতা। যদি কাউকে বলেনও, কাউকে জানানো যে এই করেছে, এই আর্টিস্ট এই করলো, এই ডিরেক্টর এই করেছে, এই টেকনিক, কোনো সমাধান নাই। যখন সবার জবাবদিহিতার মধ্যে আসবে যে আমি এইটার সময় ঢুকবো, এটা করবো, আমি এইভাবে নাটক লিখে এই সময় দেবো, ডিরেক্টর মাস্টারটা জাস্ট টাইমে বানাবে, নাটকটা এইভাবে হবে। আপনি বলতেছেন প্রত্যেকটা জায়গায় সিনসিয়ারিটি এবং প্ল্যানিং এর একটা বড় অভাব। প্ল্যানিং টোটাল একটু সবার বসা দরকার। ওকে, শান্তনু। আমার কাছে যেটা মনে হয় আসলে বিষয়টা তো আপেক্ষিক। প্রচুর ভালো নাটক হচ্ছে, প্রচুর খারাপ নাটক হচ্ছে। ওই রাতের পরে যেরকম দিন আসে, তো আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আমাদের গন্তব্যটা ভালোর দিকেই। রাইট। কৌশিক শঙ্কর দাস, আমি আসলে শান্তনুর কথা সূত্র ধরে বলতে চাই যে ভালো কিছু আশা করেই সেটাই গন্তব্য হবে, ভালো কিছু সেটা আশা করেই থাকতে চাই, কিন্তু তার জন্য আমাদের সবাইকে সিনসিয়ারলি, অনেস্টলি এবং ক্রিয়েটিভলি কাজ করে যেতে হবে। হ্যাঁ, অনিমেষ আইচ। আমিও সবাই ভালো কথা বলছে, আপনি তো ভালো কথা কথাই বলছি বলবেন যে বলেই গন্তব্য প্রতিজ্ঞা ভালো, করতে। কিন্তু ওই হুমায়ুন আহমেদ স্যারের একটা কথা আছে না, যে জাতির যুব সমাজ কাশির ওষুধ খেয়ে নেশা করে, সে জাতির ভবিষ্যৎ কি খুব খুব করে কাশা। তো আমাদেরকেও যে আমাদের যেই চর্চা এখন চলছে, তাতে সামনে টেলিভিশন নাটককে খুব খুব করে কাশতে হবে। কিন্তু এখনও সময় আছে। শুধু টেলিভিশন চ্যানেল কিংবা এজেন্সির দোষ না দিয়ে আমার নিজের ঘরেও আমি দোষ নিচ্ছি। আমাদেরও আরও অনেক বেশি চিন্তা করে, অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি এই গ্লোবালাইজেশনের যুগে টিকে থাকার জন্য কোন কনসেপ্ট, কোন কন্টেন্ট সবচেয়ে জরুরি আমাদের জন্য, সেইটা করতে হবে আমাদেরকে। তাহলেই আমরা ভালো ভবিষ্যৎ দেখতে পাই। জি, মাসুদ সেজান। একটা দুষ্টচক্র তো তৈরি হয়েছে পুরোটা নিয়ে, এই দুষ্টচক্র থেকে বেরোতে হবে, এর কোনো বিকল্প নেই। হ্যাঁ, এখন একটি নাটক আমি যেখানে 2.5 থেকে 3 লাখ টাকা মিনিমাম খরচ করতে হবে, সেই নাটকটা যখন বানিয়ে চ্যানেলে নিয়ে যাচ্ছে, তখন চ্যানেল 1.5 লাখ টাকা বলবে কেন? এটা তো চ্যানেলের ক্রাইম। এই ক্রাইমটা বন্ধ করতে হবে। সেটাই। আবার আমি 2.5 থেকে 3 লাখ টাকা দিয়ে নাটক বানিয়ে সেটাকে আমি 1.5 লাখ টাকা বিক্রি করবো কেন? সেটা আমার ক্রাইম। আমি নাটক বানাবো না প্রয়োজনে। রাইট। মানে এই যে বেসিক জায়গাগুলোতে আসলে একটু সচেতন হওয়া দরকার আমাদের সবারই। আর হচ্ছে যে ভালো এবং মন্দের মানে বিচার যতদিন পর্যন্ত স্বচ্ছ না হবে, যে কে ভালো কে খারাপ, কোনটা ভালো কোনটা খারাপ, এবং চ্যানেলগুলোতে, বিশেষ করে চ্যানেলগুলোর দায়িত্ব এটা। এখন চ্যানেলগুলোকে আসলে ওই শির দ্বারা সোজা করে দাঁড়াতে হবে। মানে তারা যদি এজেন্সির কাছে একেবারে নতজানু হয়ে চলে যায়, তাহলে এই অবস্থা বদলাবে না আসলে। গিয়াসউদ্দিন সেলিম। প্রফেশনালিজম ডেভেলপ করতে হবে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি। প্রফেশনালিজম একদমই তলানিতে আছে, এইটা ঠিকঠাক করতে হবে। আর 2 নম্বর, চ্যানেলগুলার আসলে মেজর চ্যানেল যেগুলো আমাদের এখানে, যাদের উপর আমরা ডিপেন্ডেন্ট অ্যাজ এ প্রফেশনাল, ওদেরকে আসলে পে চ্যানেল করা যায় কিনা, তাই না? এই দুইটা যদি করা যায়
তাহলে আমাদের টেলিভিশন বেঁচে যাবে। অনেক মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আসছে আপনার কথায়, যে আমাদের আর্নিং সোর্স শুধুমাত্র বিজ্ঞাপন, এখন পে চ্যানেল হয়ে সেটা যদি আর্নিং সোর্স আরো অন্য কোনো দিক থেকে হয়, তাহলে এই প্রবলেমগুলো সহজেই সমাধান হওয়ার সম্ভব, হ্যাঁ, যেটা আমাদের আশেপাশের দেশগুলো মানে আমি হচ্ছে। যদি একটা টেলিভিশন আসলে দর্শকের কাছে চরম জনপ্রিয় করে তুলতে পারি, সে তোমার বাংলাভিশন, তোমরা খুবই জনপ্রিয় একটা চ্যানেল, যে লোকেরা বাংলাভিশন দেখবেই, তখন আরামে পে চ্যানেল করা যায়। রাইট, রাইট। এর জন্য আসলে চ্যানেলেরও দায় আছে, আবার আমরা যারা কাজ করি আমাদেরও সম্মিলিত প্রফেশনালিজম। উদ্যোগটা দরকার তাতে আছে। সুবিধা যে জি। বিজ্ঞাপনের প্রতি মানে নির্ভরশীলতা কমে যায় চ্যানেল। ধন্যবাদ আপনাদের সবাইকে। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই। 570টা নাটক কিংবা 700 নাটক, এই যন্ত্রণায় আরেকটা যন্ত্রণা হয়তো যোগ হলো। ভালো থাকবেন, আবার দেখা হবে।